সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমরা নিয়মিতভাবেই এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলাপ দিব তা হলো এ টিম বি টিম। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এ টিম বি টিমের বিষয়গুলো কি? আসলে এটা কি কোনো দ্বান্দ্বিক সম্পর্ক নাকি দ্বন্দ্বের সম্পর্ক? এটা কি কোনো স্যাটারিক্যাল থিংস নাকি এটা আরও তাকে ছাপিয়েও অনেক কিছুকে নিয়ে আলাপ করে? আসলে বাংলাদেশের রাজনীতিতে এই টিম মূলত কারা আর বি টিম মূলত কারা, এই বিষয়গুলোই আমাদের সাথে খোলাসা করবেন আমাদের সম্মানিত দুজন আলোচক। আমার ডান পাশে প্রথমেই আছেন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, আপনাকে স্বাগত। আর আছেন সিনিয়র সাংবাদিক এবং বাগ্গী এম এ আজিজ। আমরা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি ইউটিউবে, নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুকে। আপনি দেখতে পাবেন নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের আলোচনায় আমি প্রথমেই আসলে যেতে চাই আমাদের এম এ আজিজ ভাইয়ের কাছে, কারণ আমরা এই টিম এবং বি টিমের বিষয়টা আগে খোলাসা করতে চাই। কারণ আমরা এখন অনেকগুলো সংসদ বনাম সনদ, জুলাই সনদ এবং বনাম হাইকোর্ট, এইগুলো এখন মুখোমুখি অবস্থানে চলে এসছে এবং সেইখানেই এ টিম বি টিম কী ধরনের পারফর্ম করবে, তাদের পরিচয় কি হবে, এই সব কিছু নিয়ে প্রথম আলোকপাত করবেন এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মঞ্জু ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আগে যখন আওয়ামী লীগ, তারপরে যখন জাসদ সৃষ্টি হয়, তখন কিন্তু জাসদ বি টিম হিসেবে পরিচিত ছিল, যে বি টিম ওইটাই যেটা মূল দলের বিকল্প একসময় হতে পারে, কিন্তু সেটা হতে পারে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন যে পোলারাইজেশন, যেটা দুইটা জোটে, আমি বলবো বিএনপির সাথে কিছু দল আছে এবং জামাতের নেতৃত্বে কিছু দল আছে, এখানে এই জোটের মধ্যে কিন্তু আমার কাছে বি টিমটা পরিষ্কার না। আমার কাছে মনে হয়েছে এটা ভোটের একটা জোট। হ্যাঁ, ভোট কৌশলগত কারণে বিএনপি কিছু বাম দলকে নিয়েছে, সাথে কিছু ইসলামিক দলের সমর্থন আছে, আর জামাতের সাথে অনেকগুলো ইসলামিক দল আছে, কিছু মধ্যপন্থী দলও আছে। সব মিলে দুইটা জোট, এবং দুইটা জোটই ভোট যুদ্ধে নেমেছিল এবং দুই জোটই প্রত্যাশা করেছিল তারা ইলেকশনে জিতবে। হ্যাঁ, তো এখানে আমার কাছে কিন্তু এ টিম বি টিম পরিষ্কার হয় নাই। খুবই ভালো বলেছেন আজিজ ভাই। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই টিম ছিল ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি, এরা, এবং এদের সাথে যারা জোট করত তাদেরকে আমরা ধরে নিতাম রাজনীতির ভাষাতে বি টিম, যারা হচ্ছে সহযোগী এই ছিল। কিন্তু যেমন ধরেন এখন জামাতের সাথে যে 11 দল হয়েছে, জামাত নিজেই বি টিমের অংশ ছিল, কিন্তু প্রথমবারের মতো আমরা তাকে দেখব এই টিমে তার একটি উন্নয়ন ঘটেছে, কারণ সরাসরি ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ নেই। তো এখন কথা হচ্ছে যে এই যে নেই, এই সময় সেই বি টিমে আমি জানি না, মঞ্জু ভাই, মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, উনি আমার উপর রাগ করবেন কিনা, কারণ ওনরা সেই এ টিম, নতুন গঠিত হওয়া এই টিম যে 11 দলের, সেই এ টিমে 11 দলের একটি অংশ এবি পার্টি। তো মঞ্জু ভাই 11 নভেম্বর 2025 একটা কথা বলেছিল যে দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি, এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কি আপনারা বি টিমের অংশ হয়ে আপনারাও কি এখন একই কাজে যুক্ত হলেন? ধন্যবাদ মান্নু ভাই আপনাকে। আজিজ ভাই আছেন আমার সিনিয়র, এবং দর্শক বৃন্দকে শুভেচ্ছা আপনার মাধ্যমে। হ্যাঁ, এটা সত্য কথা যে আপনি এ টিম এবং বি টিমের বিষয়টা তুলে এনেছেন, যে এ টিম এটা কি দ্বন্দ্ব না স্যাটায়ার। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এটা স্যাটায়ার করে বলা হয়। যেমন আমি ইতিমধ্যে দেখলাম যে বিভিন্নভাবে এনসিপিকে আমাদেরকে নানাভাবে বি টিম আকারে বলার চেষ্টা করা হয়, কিন্তু একই সাথে আমি দেখি যে বিএনপির সাথে যারা গিয়েছে বা যারা জোটবদ্ধ হয়েছে তাদেরকে কিন্তু কেউ বলছে না যে এটা বিএনপির বি টিম। না, তাও বলা হচ্ছে। এটা যেমন ধরেন আপনি অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন, যারা বিএনপির সাথে গিয়েছে তাদের তো আদর্শিক কোনো মিল নাই, তো তারা কি বি টিম বিএনপির? বা
সময় বলে দিবে না, বাট এটা বলা হচ্ছে না, মানে এই স্যাটায়ারটা এদেরকে করা হচ্ছে না, একদিকে করা হচ্ছে, এটাই আমি বলছি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, একটা তো আমাদের এখানে স্বতঃসিদ্ধ কথা আছে যে এ বলতে আমরা বুঝি যে উন্নত মানের বা ফার্স্ট সারির, বি বলতে মনে করি যে এটা দ্বিতীয় সারির, সেটা আর কি আমরা বলি না এ গ্রেড বি গ্রেড এরকম আর কি। তো হ্যাঁ, সেটা যদি আপনি হিসাব করেন তাহলে মূল মানে ক্ষমতার দল আকারে আমরা যাদেরকে দেখছি, যেমন এবারে আমরা দেখেছি যে 2টো দল আকার হাজির হয়েছে, বিএনপি এবং জামাত। বিএনপি এবং জামাতের মধ্যে আমরা যে এলিমেন্টটা পাই সেটা পেয়েছি যে তারা পুরনো রাজনীতির বন্দোবস্তের দিকেই তারা আবার কাজ করছে। এই জন্য আমরা বলেছিলাম যে এই 2টো দলের মানে আপনার জিদ, তারপরে আপনি দেখবেন কি নিয়ে তর্ক হয়েছে, একটা হচ্ছে গণভোট কি একসাথে হবে না আলাদা হবে, আপনার উচ্চকক্ষে পিআর কোন পদ্ধতিতে হবে, এটা নিয়ে সনদের ভিতরে যা যাচ্ছে, সনদের ভিতরে। তো আমরা দেখলাম যে, এবং ওই জায়গা থেকে আমি যে কথাটা বলেছিলাম যে এই 2টো দলের যদি, এই 2টো দল কিন্তু একসময় একসাথে ছিল, একসাথে জোটবদ্ধ ছিল। আমি কিন্তু আহ্বান করেছিলাম যে আপনারা যেহেতু একসাথে জোটে ছিলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগের নির্যাতন একসাথে ভোগ করেছেন, একসাথে গণ অভ্যুত্থানও করেছেন, 2টো দলই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল, তাহলে এখন আপনাদের মধ্যে বিরোধ কেন? এবং আমরা চেয়েছিলাম যে এই প্রথাগত দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা নতুন ধারার রাজনীতির সূচনা করব। কিন্তু একটা জায়গায় এসে আমরা মানে এই জায়গাটা আমরা উতরাতে পারি না। সেটা কোনটা? সেটা হচ্ছে যখন আমরা জুলাই সনদ নিয়ে আলোচনায় বসলাম, ঐকমত্য কমিশনে আমরা যখন বসলাম, বিএনপি কিন্তু 31 দফা একটা কর্মসূচি দিয়েছে আগে থেকেই, এবং এই 31 দফার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো কিন্তু অধিকাংশ 31 দফারই একটা রিফ্লেকশন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন ঐকমত্য কমিশনে আলোচনায় বসলাম তখন আমরা দেখলাম বিএনপি অনেক বিষয়ে মানে তাদের ডিফারেন্স অফ অপিনিয়ন, অর্থাৎ তারা দেখা যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো এই জায়গাটা থেকে তখন আমাদের একটা ভিন্ন পোলারাইজেশন হলো। জুলাই সনদের ব্যাপারে আমরা দেখছি বিএনপি কিছুটা নিষ্প্রিয় ভাব আছে, কিছুটা তারা মানে এক ধরনের অনাগ্রহ ভাব দেখতে পাচ্ছি। আপনি কি এই জন্য কি এই যে কোর্টে আজকে যে ঘটনাটা ঘটলো, রুলিং দেয়া হলো, মানে এটা কি যুক্ত করবেন? আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা তো অনেকটা অফ দি রেকর্ড সবাই মনে করছে, বা আউট অফ ট্র্যাক সবাই মনে করছে যে এটার পেছনে সরকারের এক ধরনের ইঙ্গিত আছে, সবাই মনে করছে। প্রথম কথা হচ্ছে এটা তো একটা সমাধানকৃত বিষয়। গণভোট নিয়ে কিন্তু গণভোট হবে কি হবে না, এটা কনস্টিটিউশনে আছে কি না, এটা নিয়ে কিন্তু আমাদের ঐকমত্য কমিশনে প্রচুর বিতর্ক হয়েছে। বিতর্ক হওয়ার পরে সব দল একমত হয়েছে যে ইয়েস, গণভোট লাগবে। কারণ যেহেতু এখন পার্লামেন্ট নাই, আমরা কনস্টিটিউশনকে একটা বড় ধরনের পরিবর্তন করতে চাচ্ছি, সুতরাং এখানে জনগণের সম্মতিটা লাগবে। জনগণের সম্মতি অলওয়েজ হচ্ছে পার্লামেন্টের একটা সাবস্টিটিউট। যেহেতু পার্লামেন্ট নাই, সেহেতু গণভোটের ব্যাপারে সবাই ঐকমত্য হয়েছে, এবং বিএনপি প্রথমে আপত্তি করেছিল, পরে বিএনপি এই কথা বলে সম্মত হয়েছে যে এই কনস্টিটিউশনের মধ্যে গণভোট করলে কোনো অসুবিধা নাই, মানে নিষেধ নাই। তো এই জায়গায় আমরা যখন একমত হলাম এবং তার ভিত্তিতে কিন্তু গণভোট হলো, এবং তার ভিত্তিতে বিতর্ক হলো গণভোট আগে হবে না পরে হবে। জামাত বলল গণভোট আগে চাই, বিএনপি বলল একই সাথে চাই। আমাদের কাছে মনে হয়েছে যৌক্তিক একই সাথে করা। আমরা কিন্তু একই সাথে গণভোট করার ব্যাপারে এবি পার্টি, এনসিপি আমরা কিন্তু সাপোর্ট দিয়েছি। ফলে গণভোট একই দিনে হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচন। এখন 2টো কারণে বিষয়টা খুবই মানে ইঙ্গিতবহ। সেটা হচ্ছে বিএনপিকে আমরা প্রচুরভাবে দেখেছি গণভোটে না ভোট দেওয়ার ব্যাপারে, তারা তাদের কর্মীদেরকে মানে তারা চেষ্টা করে। এখানে তো একটা বড় জিনিস আছে মঞ্জু ভাই, যেটা হচ্ছে যে যেমন ধরেন যে সে তো আসলে মানে আরেকটা যেটা বিতর্ক চলছেই, সেটা হচ্ছে যে এইটার সাথে সাথে এটা বেরোয় আসবে। যেমন 2টো শপথ গ্রহণ সংস্কার কমিশনের এই অনুযায়ী এক দ্বিতীয় শপথের যে বিষয়টা, এবং সেখানে বিএনপি তো সেটা নেয়নি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এটা সংবিধানের ভেতরে এনে করবে নাকি ওইটা আলাদা করে হবে। আসলে পুরো ব্যাপারটাই তো একটা গোলমেলে অবস্থার ভিতরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি একটু ইসের কাছে আসবো, আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই কি মনে করেন যে এই যে গোলমেলে একটা সিচুয়েশন, যে শপথ নিল না, আবার মানে সেটা সংবিধানের মধ্যে রেখে আবার কি করে সমাধান করবে, বা পুরো প্রক্রিয়াটা কি হলো? আমি আগেও যে কথা বলেছি, আমি এখনো সেইটাই বলবো যে এটা সাংবিধানিক সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল 106 অনুচ্ছেদের রেফারেন্সে 100 অর্থাৎ সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সুতরাং এই সরকার সাংবিধানিক সরকার। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু
সংস্কার করার এখতিয়ার এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। এবং যে আদেশে গণভোট দেওয়া হলো, যে 84টা সংস্কার মঞ্জু ভাইরা আলোচনা করছে, মঞ্জু ভাইও অংশ ছিল, তখন নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 52টি, তার ভিতরে ওনারা বসেছেন 30টি, 30টি দল। এখন এই 30টি দলের মধ্যে আমি অনেক সময় ওই স্যাটার করে বলতাম যে অর্ধেক দল আমার পরিবারে যে সদস্য আছে, ভোটার আছে, সেই সংখ্যাও নাই। এখন তারা ঐক্যমত্য কমিশন করে ঐক্যমত্য কমিশনে প্রিন্টেড ফর্মে দিয়ে সেটা সব দল ওই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে সংসদ ভবনে স্বাক্ষর করলো। ওখানে নোট অফ ডিসেন্ট, আমার কাছে জুলাই সনদ আছে, জাতীয় সনদ, সেখানে কিন্তু বলা আছে আলী রিয়াজ সাহেব যে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে, যে পার্টি, যে দল, কতগুলো দল একটা ইস্যুতে একমত হয়েছে, কতগুলো দল একমত হয় নাই, এবং এটার আছে ওখানে। হ্যাঁ, তারপরে লাস্টে নোট দেওয়া আছে। নোট হলো, যদি যে নোট অফ ডিসেন্ট যে দিয়েছে তার প্রসঙ্গে বলা হয়েছে, যদি ইশতেহারে দিয়ে আপনার জনগণের ম্যান্ডেট পায় তাহলে ওই দল তাদের ইচ্ছা মতো এটা করবে। তাহলে 31 দফা, যেটা মঞ্জু ভাই বললেন, বিএনপির আগেরই 31 দফা দেওয়া ছিল, তারা যেটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করেছে সেটা দিয়ে নোট অফ ডিসেন্ট দিছে। দেওয়ার পরে এখন তো জনগণের ম্যান্ডেট পেয়েছে, তাহলে তারা যেটা ম্যান্ডেট পেয়েছে তাহলে তাদের ইচ্ছা মতো ঘটবে। তারা যেটা ম্যান্ডেট আছে, পাইছে, জনগণ 2/3 মেজরিটি পেয়ে গেছে। এখন বিএনপি বলবে আমরা তো ওখানে জুলাই সনদে লেখা আছে। আপনাকে আমি একটা জিনিস পড়ে শোনাই, মঞ্জু ভাই এটা নিশ্চয়ই স্মরণ করবে। আমি যেমন উচ্চ কক্ষের কথা বলছে, আমি উচ্চ কক্ষেরটা একটু পড়লে বুঝবে। এই যে দেখেন, উচ্চ কক্ষে বলা আছে 24টি দল একমত হয়েছে, এবং 7টি দল বিএনপি সহ নোট অফ ডিসেন্ট দিছে। এবং তারপরে নোট, ব্র্যাকেটে নোটটা আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এই জুলাই সনদ যারা নোট অফ ডিসেন্ট দিছে, বিশেষ করে আমি বলবো বিএনপির জন্য এটা ম্যান্ডেটরি না। নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা কি হবে, এক দলের জন্য ম্যান্ডেটরি হবে, আরেকজনের জন্য হবে না? না, এটা তো লেখা আছে, জুলাই সনদে তো লেখা আছে। তাহলে হচ্ছে যে দুইবার তাহলে শপথ কেন নিতে হলো? না, সেটা তো ভিন্ন। এখন ধরেন মঞ্জু ভাইরা হয়তো এক্সপেক্ট করছিল যে সব দল যেহেতু জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, তাহলে আমরা সবাই এটাকেই আপনার আইনি ভিত্তি হিসাবে ধরে নেব। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে গণভোট তো সংবিধানে নাই, যেহেতু সাংবিধানিক সরকার, গণভোট তো সংবিধানে নাই, তাহলে সংসদ বসে গণভোটকে আপনার অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে তো গণভোটে এই ইস্যুগুলো সংসদে আলোচিত হবে, সেখানে একমত হোক আর দ্বিমত হোক, এটা আইন হতে গেলে প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। ওই সময়ে আপনার গণভোটে দিতে পারে, কিন্তু এটা গণভোট আগে করেছে, কিন্তু যে জিনিস সংবিধানে নাই। তারপরে প্রশ্ন হচ্ছে 84টির সংস্কার আপনার 4 দফার ভিতরে গণভোটে দিছে, ইয়েস নোতে দিছে, এবং সরকারের টোটাল মেশিনারিজ হ্যাঁ ভোটের জন্য নেমে পড়ছিল। কিন্তু সেখানে পরে অবশ্য ইলেকশন কমিশন বলছে যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা হ্যাঁ না কোনো পক্ষে থাকতে পারবে না, কিন্তু মেসেজটা তো তাদের কাছে ক্লিয়ার। আমিও বলতাম যে ডিসি, এসপি, ইএনও এরাও তো সরকারের অংশ, তাহলে সরকার যেহেতু নেমে গেল হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে এরা কোন পক্ষে থাকবে? তাহলে এরাও তো তাহলে হ্যাঁ ভোট পাশ করানোর জন্য পক্ষপাত করবে। তো এখন যে রিটটা হয়েছে, রিটটা কিন্তু এই জুলাই সনদ যেটা, এইটার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। এখন এই রিটটাতে আর্গুমেন্ট আমি দুই পক্ষেরই শুনেছি। এক পক্ষ বলছে জুলাই সনদে যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, সুতরাং এটা সবার জন্যে গ্রহণ করতে হবে। আর আরেক পক্ষ বলতেছে জুলাই গণভোট তো সংবিধানেই নাই, সুতরাং এই গণভোটও যদি করতে হয় তাহলে সংসদে অনুমোদন নিয়ে করতে হবে। কিন্তু আবার জুলাই সনদে লেখা আছে, দেখেন আলী রিয়াজ সাহেবটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছে,
4 দফার ভিতরে কিন্তু নোট অফ ডিসেন্ট উল্লেখ ছিল না। হ্যাঁ, উল্লেখ ছিল না। উল্লেখ ছিল না। হ্যাঁ, কিন্তু আপনার জুলাই সনদে কিন্তু যারা নোট অফ ডিসেন্ট দিছে তাদের এখানেই সমস্যা লাগাই দিছে যে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে ওটা করবে। আজিজ ভাই খুব ভালো করে বলেছেন, একটা গোলমেলে অবস্থা, গোলমাল ভাই গোলমাল। আজিজ ভাইকে এই তর্কগুলো, কুটতর্কগুলো অনেক পুরানো। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে সংবিধানে যদি থাকতো তাহলে আর গণভোটের দরকার কি ছিল? সংবিধানে নাই বলেই তো একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে আমরা কেন, উনি যেটা বলছেন যে বিএনপি সংবিধানে নাই বলে এটাকে বলছে, আরে ভাই সংবিধানে নাই বলেই তো এত আলোচনার দরকার হয়েছে। সংবিধানে যদি থাকতো তাহলে তো সংবিধান পড়ে পড়ে আমরা ওইটাতে চলে যেতাম। সংবিধানে নাই বলেই সংস্কারের প্রশ্নটা আসছে, এতগুলো দল মিলে বসছে। আপনি একটা জিনিস বুঝেন মান্নু ভাই, সেটা ধরুন আমরা এখানে 10 জন, আপনার অফিসে ডিসিশন নেন না, 10 জনে মিলে আলোচনা করেন, 2 জনে নোট অফ ডিসেন্ট দেয়, কিন্তু 8 জনের সিদ্ধান্তে তো সিদ্ধান্তটা হয়। আমরা এই জায়গাটাই দেখছি যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ঠিক আছে মঞ্জু ভাই, মূল কথা আমি আপনাকে বলি, মূল কথাটা হচ্ছে সিদ্ধান্তটা কি হয়েছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ঠিক আছে, তারপর আমি ফেরত এটা আসবো। clear করব। আমরা হচ্ছে একটা গোলমেলে অবস্থা চলছে অনেক দিন ধরেই, গোলমেলটা আজকেও হলো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসবো, চলো মানে আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার এই টিম বি টিম এবং গোলমেলে, বাংলাদেশের গোলমেলে সব সংসদ, সনদ, কোর্ট, যাবতীয় জিনিস নিয়ে আমাদের মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ভাই বলছিলেন। মঞ্জু ভাই, আপনি আপনার কথাটা। আমি যেটা বলছি যে বারবার যে রেফার করা হচ্ছে যে এটা সংবিধানে নাই, ভাই গণ অভ্যুত্থানও তো সংবিধানে নাই। গণভোট, গণ অভ্যুত্থান, এই যে পালিয়ে যাওয়া, প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া, বাংলাদেশের ইতিহাসে কি কোনোদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে? প্রধান বিচারপতি পালিয়ে গেছে? নাই তো। তো সুতরাং মনে রাখতে হবে যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে এসেছি। আমাদের মুক্তিযুদ্ধটাও তো একটা স্টেটের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে একটা স্বাধীনতা প্রাপ্তি, অর্থাৎ আরেকটা সংবিধানকে নস্যাৎ করে দিয়ে পাকিস্তানের সংবিধানকে অমান্য করেই তো একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে আপনি কি এটাকে দ্বিতীয় জন্ম মনে করেন? না, অনেকে বলছে এটা দ্বিতীয় জন্ম। কারণ আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু মানে যেদিন ভোট দিয়েছেন উনি বললেন যে বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্ম হলো। কথা হচ্ছে যে আপনি কি সেটাকে সমর্থন করেন? আমরা তো মনে করি এটাকে সেকেন্ড রিপাবলিক বলার চেষ্টা করা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশ 2.0 বলেছি, আমরা বলেছি এটা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মনে রাখতে হবে নিয়ম যখন ভেঙে পড়ে, আপনি দেখবেন একটা আমি আপনাকে বলি, একটা বিল্ডিং এটা প্রথম কথা আমি কথা বলি অবশ্যই এন্ডোর্স করি আমরা, আমাদের আপনি নতুন বাংলাদেশ হয়েছে এটা মনে করেন? না, আমরা মনে করি এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অভিপ্রায়ের যাত্রা শুরু হয়েছে। যেহেতু ইলেকশন পাই নাই আমরা, যেহেতু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার পাই নাই, আমাদেরকে নতুন করে জাগতে হয়েছে। আপনি দেখেন গণ অভ্যুত্থানে সবাই একসাথে হয়েছে না, সবাই সাপোর্ট দিয়েছে না, তখন তো কেউ মাঝখানে দাঁড়ায়। ধরেন যে একদম সাম্প্রতিক সময় ডাকসুর যিনি ভিপি, উনি একটা কথা বলেছেন যে জুলাইয়ে নিহত সকল আন্দোলনকারী দিলওয়ার হোসেন সাঈদীর আদর্শ। দেখেন, এই কারো কোনো মন্তব্য নিয়ে আমি কোনো মানে এই ধরনের কারো ফার্স্ট মন্তব্য, কারো বিচ্ছিন্ন মন্তব্যকে আমাদের ন্যাশনাল টেলিভিশনে এটা নিয়ে আলোচনা করা উচিত না, কারণ এগুলোকে তো আমি অত গুরুত্বপূর্ণ হিসেবে আনার পক্ষে না। এইভাবে ধরেন যে মানে দলীয়করণ করছে পুরো জুলাই আন্দোলন। ওগুলো আপনি প্রত্যেক দলের মধ্যে পাবেন, প্রত্যেক দলের মধ্যে। কারণ আপনি তো দেখবেন যে এক একজনে এক এক দলের নেতারা জুলাইকে বলেছেন যে ওটা ওনাদের ব্রেন চাইল্ড, কেউ বলেছেন যে এখন এত বড় করে কি বলেছে কেউ? না, বলেছে সবাই বলেছে। আমি আপনাকে ওই ছোট্ট ক্ষুদ্র সময়টা নষ্ট করবেন না, আপনি মৌলিক জায়গায় থাকেন। মৌলিক জায়গাটা হচ্ছে কনস্টিটিউশনাল যে রুলস, এটা ব্রেক করে গিয়েছে। শেখ হাসিনা যে রাতের বেলায় নির্বাচন করেছে, এটা সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে? শেখ হাসিনা যে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে মেরেছে, লিথাল ওয়েপন ব্যবহার করেছে, এটা কি কনস্টিটিউশন আমাদের ল অ্যান্ড অর্ডার সাপোর্ট করে? করে না তো। তাহলে আপনি দেখেন যে জনগণ যে গিয়ে গণভবন ঘেরাও করে শেখ হাসিনার ক্ষেতের লাউ ধন্যা পাতা পর্যন্ত নিয়ে আসছে, এটা তো আমাদের মানে আমাদের দণ্ডবিধি, কার্যবিধি কোনোটারই সাপোর্ট করে না। তাহলে মনে রাখতে হবে এমন একটা পরিস্থিতি গিয়েছে যার কারণে আমাদেরকে যেটা আজিজ ভাই বলেছেন, কনস্টিটিউশন 106, যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি, যে এটা এখন নেসেসিটি, এটা এখন আমাদের দরকার, সেই আলোকেই এটাকে বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের দরকার ছিল বলেই এই কনস্টিটিউশনালের মানে রুলসগুলো আমাদেরকে বাঁচাতে পারে নাই বলে, এবং কনস্টিটিউশনের দোহাই দিয়ে আমাদের উপর অন্যায় চাপানো হয়েছিল বলেই একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের ক্রমধারা বলেই কিন্তু গণভোটটার প্রশ্নটা এসেছে। এটা যদি আপনি এখন এখানে যদি আপনি সংবিধানের প্রশ্ন তোলেন, তাহলে গণ অভ্যুত্থানও প্রশ্নবিদ্ধ হবে।
সেই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আজিজ ভাই একটু আগে বলছিলেন, না সোশ্যাল মিডিয়াতে কিন্তু গণ অভ্যুত্থানকে নিয়ে কতগুলো প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এগুলোকে আমাকে নেগোশিয়েট করতে হবে। প্রশ্ন উত্থাপিত হবে, প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন অতীতেও হয়েছে, হতে থাকবে। আপনি সব কিছুতে কিছু লোক প্রশ্ন যেমন করবে। ধরেন যে একটা জিনিস আমি জানি না আপনি কিভাবে দেখবেন, মানে একটা সোশ্যাল মিডিয়াতে তো নানা বট বাহিনী আছে, মানে এটা তো একটা বড় হাইপের জি, জায়গা, এটাকে তো আসলে অস্বীকার করা যাবে না। Sure. কারণ আমাদের জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা এটা অস্বীকার করতে পারবো না যে সোশ্যাল মিডিয়া একটা বড়, এমনকি ভিডিও ব্লগারদের একটা বড় ভূমিকা ছিল মানুষকে উৎসাহিত করা। তো একটা বড় প্রোপাগান্ডার জায়গা হচ্ছে যেমন ধরেন ডিপ স্টেটের ধারণা, এবং টু সাম এক্সটেন্ট মনে করা হয় যে আপনিও সেটার একটি অংশ, বা মানে এই ডিপ স্টেট যারা এটাকে অর্গানাইজ করা। তো যেটা যদি করেও থাকে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি মতামত চান, আমি বলবো যে এটা কোনো খারাপ কাজ হয়নি, এটা দারুণ ঘটনা হয়েছে। কিন্তু এইটা নিয়ে আপনার মতামত কি? দেখেন, একটা জিনিস হচ্ছে কেউ কাউকে কি বললো সেটা আপনার কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স থাকলে সেটা একটা ইস্যু। আর কে বট বাহিনী কি বললো, সোশ্যাল মিডিয়াতে কে আলাদা করে বললো, প্রত্যেক কিছুতেই কিছু লোকের আপনি নানা রকমের মত পাবেন। সবাইকে আমাদের ঐক্যমত্য পাবেন না। একটা জায়গায় ঐক্যমত্য পেয়েছি আমরা, যে জন্য এটা আমাদের কাছে ঐতিহাসিক। এই গণ অভ্যুত্থানের দিন আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র বলেন, ছাত্রী বলেন, তরুণ বলেন, বৃদ্ধ বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলেন, সবাই একাকার হয়ে গিয়েছিল। তাহলে আমাদের এটা একটা ঐক্যবদ্ধতার জায়গা। আমাদের মুক্তিযুদ্ধ যেমন আমাদের ঐক্যবদ্ধতার জায়গা, সেখানেও তো কিছু লোক মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তেমনি ভাবে না। আমি আপনার কথাটা শেষ করি। প্রথম কথা হচ্ছে, সেখানে কেউ কোনো প্রশ্ন আমরা তুলি নাই। এখন কেন প্রশ্ন তুলছি? এখন প্রশ্ন তুলছি কারণ এখন আমাদের স্বার্থ জড়িত। আপনি দেখবেন, এই যে বিএনপি এখন বললো না যে বিরোধী দল থেকে কি দেয়া হবে, এই যে আপনার ডেপুটি স্পিকার দেয়া হবে। তো এই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে আমাদের সংবিধানে নাই। তাহলে আপনি তো সনদে, তাহলে আপনি তো সনদ তো এখনো সংবিধান অন্তর্ভুক্ত হয় নাই। তাহলে আপনি যদি এখানে নেগোশিয়েট করতে পারেন, সমঝোতা করতে পারেন যে ঠিক আছে আমাদের একটা এসেন্সের জন্য আমরা এখনো তাহলে যে সনদের বাইরে যাবে তারা। না ভাই, আমি তো যে আপনি সনদের প্রশ্ন তুলতেছেন, আমি তো সেটাই বলতেছি। বিএনপি সনদকে তো প্রশ্নবিদ্ধ করেছে। সনদের মধ্যে আপনি বলছেন যে এটা গণভোট সংবিধানে নাই, এই কথাটা বিএনপি এখন বলতে পারে? ঠিক আছে, বিএনপি বলতে পারে না তো যে গণভোটের বিএনপি স্বাক্ষর করেছে গণভোটের পক্ষে। এখন এটা বলতে পারে না। এখন এটা বলা মানে হচ্ছে ওনাদের ভেতরকার মানে অনিচ্ছাটা প্রকাশ, মানে সংবিধানকে পরিবর্তন আসলে করতেই হবে, মানে যদি এগুলো করতে হয়। আমরা আজিজ ভাইয়ের কাছে যাব তিনটা বিষয় নিয়ে। একটা হচ্ছে যে যেটা আর কি মঞ্জু ভাই বললেন, শেষ পর্যন্ত এন্ডোর্সও করলেন যে এটা একটা নতুন বাংলা, যেখানে এক সংবিধান ভেঙে নতুন সংবিধান হয়েছিল বাংলাদেশের। আবার এই জুলাইয়ের ভিতর থেকে আবার সংবিধান ভেঙে নতুন, যেটা আমাদের উপদেষ্টা বলেছে নতুন বাংলাদেশের জন্ম। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? আপনি এটা মনে করেন কিনা? দুই হচ্ছে যে সংবিধানে তো আসলে সনদের অনেক কিছুই নাই, তাহলে সেটা কি করে সংবিধানে যুক্ত হবে, সেটা আরেকটা প্রশ্ন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে পুরো আন্দোলন নিয়ে আপনার একটা ওভারভিউ চাই। না দেখেন, দেশে 52 সাল থেকে প্রত্যেক আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। এবারেও ছাত্ররাই অগ্রভাগে ছিল, কিন্তু কোনো ছাত্র কিন্তু সরকারের অংশ নেয় নাই, এত বিতর্কিতও হয় নাই। হ্যাঁ, কারণ সরকারের ভিতরেও ছিল, বাইরেও ছিল। তারপরেও আমি বলবো যে ধরেন শেষ পর্যায়ে তারা যদি একটা ব্র্যান্ড ভ্যালু তো আছে, তারা বিপ্লবের শক্তি, তারা যদি আলাদাভাবে দাঁড়ায় থাকতো প্রেশার গ্রুপ হিসেবে, এখনই ক্ষমতায় যেতে হবে, এমপি হতে হবে, এটা যদি পরিহার করে, এই আকাঙ্ক্ষা যদি পরিহার করে সমাজে প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, অবশ্যই তার পক্ষে সমর্থন থাকতো। এখন এমপি হলে সমস্যা কি? একবার তো এমপি হয়েছে, তো এমপি হয়েছে, 6 জন হয়েছে। এখন এই বয়সে তো ধরেন 71-এর পর তো এই বয়সেই অনেকে এমপি হয়েছে ওই সময়, তাহলে সমস্যা এই উদাহরণ তো সমস্যা একটাই। সমস্যা হচ্ছে এখন আর এই ছাত্ররা কেউ পড়াশোনামুখী না, তারা সব একবারে এমপি হতে চায়, একবারে ছাত্র তো শেষ করেছে না, ছাত্র সবাই শেষ করে নাই। আন্দোলনে ছিল ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এবং যারা মন্ত্রী হয়েছিল ফেরত যায়নি না, উপদেষ্টা হয়েছে, তাদের ভিতরেও শিক্ষা শেষ করে নাই। এদের কেউ বিসিএস দেয় নাই। তারা আন্দোলনটা শুরু করছিল বৈষম্য বিরোধী, কোঠা বিরোধী। একটাও বিসিএস দিছে? একটাও বিসিএস দেয় নাই। সবাই রাজনীতি করতে চায়। তারা তো বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। হ্যাঁ, হয়ে গেলাম সরকার। এখন সরকার হয়ে আমার বক্তব্য হচ্ছে তাদেরও দোষ নাই। আমি এখনো বলবো যে এখন যদি তারা বিশেষ দিত, সেটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতো না? তারা সরকারে আছে, আবার যে বিশেষ কেন দিবে? না, পড়াশোনা তো বুড়া
বয়স, তরুণ, না, সরকারি কিন্তু চাকরি, বিসিএস তো বেসরকারি- দিতে পারেন আপনি, একজন উপদেষ্টা যে আবার বিসিএস না, না, উপদেষ্টা ছেড়ে দিবে প্রয়োজনে। অর্থাৎ আমি কোথায় যে উপদেষ্টা তো 3 জন ছিল, তার বাইরে ছিল না, তারা বিসিএস রাজনৈতিক দিত। দল করেছে, একটা দল রাজনৈতিক দল করেছে বলেই এত বিতর্কিত হয়েছে, এই জেনারেশন গ্যাপ হয়ে গেছে বিজ্ঞানের যুগে। যেখানে আমি বারবার বলি, যেখানে উচ্চমানের বিজ্ঞান সারা পৃথিবীকে রুল করছে, হ্যাঁ, এখানে আমাদের প্রায় 6টা জেনারেশন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ব্যবহার করে নষ্ট করে দিছে। এখন আমরা দেখবেন আগামী, আমি লিখছি সমকালে বিশাল করে আমার ছবি সহ ছাপাই, আপনার দেখেন 8 থেকে 10 বছর পরে আমাদের প্রবাসে 1.5 কোটি লোক, 2 কোটি লোক থাকে না, নিবে না কেউ। আমাদের দেশে 2টা গার্মেন্টসে রোবট চালায়, ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে। এখন প্রযুক্তি রোবট অপারেশন করে, এই প্রযুক্তির পিছনের লোক দরকার। এখন আমি দেখতেছি এই সরকার এসে, আমি দেখলাম তাদের আইটি একজন আছে এক্সপার্ট, জাহাঙ্গীরনগরেরই, আমেরিকায় থাকে, সে বলল যে এরকম টেকনিক্যাল এডুকেশন দিয়ে কী করবেন, যেখানে উচ্চমানের প্রযুক্তি পৃথিবীতে রুল করছে, রোবট, আইটি, ডেটা সায়েন্স, তার পিছনের লোকটা ধরবে। এটা তো বুয়েট সহ আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই উপযোগী না। আপনার শিক্ষা সংস্কার কমিশন নাই, শিক্ষা তৈরি করা হচ্ছে না। এখন যে জায়গায় আপনি যেটা বলছিলেন যে ধরেন এই যে অভ্যুত্থান এবং বিপ্লব আলাদা আছে। মঞ্জু ভাইরাও আর্মি চিফ ডেকে নিছে, ভ্যান ভরে লয়ে গেছে, বঙ্গভবনে গেছে, ডাকছে, চলে গেছে, ওনারা নিজেরা সিদ্ধান্ত নেয় নাই তো। তখন যদি বিপ্লব ঘোষণা করতো, ওতটা বঙ্গভবনে গিয়ে এই সংবিধানের আলোকে ওতটা না নিয়ে শহীদ মিনারে যদি একটা ওই ছাত্রদের একজন গার্জেন দিয়ে ওত নিত, তাহলে তো সরকারের রাষ্ট্রের কাঠামো চেঞ্জ হয়ে যেত। তখন নতুন বাংলাদেশ বলতে পারতেন, নতুন সংবিধান। যেহেতু সংবিধানের ভিতরে ঢুকেছেন, এখন সংবিধানের ব্যবস্থাপনা ঠিক রেখে আপনাকে করতে হবে। এখন গণভোটটা সংবিধানের বাইরে চলে গেছে, এখনো সময় আছে। অভ্যুত্থানের শক্তি ছিল, হ্যাঁ, একসাথে আন্দোলন করছে, অভ্যুত্থান ঘটিয়েছে, হ্যাঁ, তারা এখনো একমত হতে পারে না কেন? সংসদে যাক। আপনি যেটা বললেন যে বিএনপি আপনার সনদ অ্যাকসেপ্ট করে না, তারা বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে, আমরা যেটা জুলাই সনদে যেটাতে স্বাক্ষর করেছি, হ্যাঁ, সেটার অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করব। এই সনদ এটাতে স্বাক্ষর করছে। এখানে নোট অফ ডিসেন্ট আছে, এখানে নোট অফ ডিসেন্ট থাকলে তার কি করা হবে সব এখানে আছে, আলী রিয়াজ সাহেবরা লিখে গেছে। তো এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে গেলে তার 31 দফার ভিতরে চলে গেল, হ্যাঁ, তাই না? বাকিগুলো তো নোট অফ ডিসেন্ট আউট হয়ে যাবে। এখন কথা হলো যে বিএনপি অভ্যুত্থানের শক্তি, এবি পার্টিও, জামাতও, সবই তো অভ্যুত্থানের শক্তি। এখন তারা সংসদ এখন আসছে, ইলেকশন হয়েছে, সংসদ হয়েছে, এখন সংসদে বসে সবাই একমত হয়ে আলোচনা করুক, লজিক্যালি একমত, আন্দোলনে একমত হতে পারলে, জীবন দিতে পারলে, এই যে সব জায়গায় সংস্কার দরকার, সংস্কার তো দরকার। কারণ আমি তো নিজেও বলি যে 55 বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক সূচকে দেশ আগাইছে। আজিজ ভাই, আমরা হচ্ছে যে একটা ছোট বিরতি নিব, কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি, যেটাতে আমি ছিলাম যে আমরা কি আসলে নতুন বাংলাদেশ পেলাম, এটা কি বাংলাদেশে আবার জন্ম হলো কিনা, এই প্রশ্নের উত্তর। কারণ এটা হচ্ছে মার্চ মাস, সামনে 26শে মার্চ, আমরা 71-এর 26শে মার্চ আমরা যেটাকে একটা মানে বাংলাদেশের জন্মের সূচনা লগ্ন বলি। তো আমরা একই সাথে এটাও জানতে চাচ্ছি এই কারণে আপনার কাছে, যেটা মঞ্জু ভাই বললেন। তা আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পরে সম্মানিত দর্শক আমরা আবার ফিরে আসব একই প্রশ্ন নিয়ে আজিজ ভাইয়ের কাছেই, তারপরে যাব মঞ্জু ভাইয়ের কাছে। আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম আমাদের আলোচনা নিয়ে, যে নতুন বাংলাদেশ এবং তার জন্ম, যেখানে আজিজ ভাইয়ের মতামত জানতে চাচ্ছিলাম। আজিজ ভাই বলেন। না, দেখেন, ফ্রান্সে 3 বার রিপাবলিক হয়েছে, 3 বার। বিপ্লব হয় কি, একটা সরকারের কাঠামো বদলায় ফেলে। ধরেন বিপ্লবীরা, বামপন্থীরা বিপ্লব যখন করবে, সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এবারের অভ্যুত্থানে কোনো সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়নি। এবারে অভ্যুত্থানে সরকার একটা পালিয়ে গেছে। তার মানে আপনি কি মনে করেন না? আমি মনে করি 71-এ এই দেশ সৃষ্টি হয়েছে, 71-এর সংবিধান তৈরি হয়েছে। আপনি যদি বিপ্লব এটা করে এটাতে পরিস্থিতি হয়েছিল, আপনারা বিপ্লব মঞ্জু বাইরে করলেই বিপ্লব হইতো, কিন্তু তখন কিন্তু অন্য ফরম্যাটে সরকার গঠন করতে হতো।
আপনার সংবিধান অনুযায়ী করে এখন সাংবিধানিক সরকার হয়েছেন, এখন সংবিধানের তো ভ্যাকুয়াম আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য আমি বলছি যে দেশের নূতন সংবিধান পেয়েছি, নূতন ভূখণ্ড পেয়েছি, নূতন বাংলাদেশ পেয়েছি। এখন একটা অভ্যুত্থান, সরকার স্বৈরাচার ফেসিবাদ হয়েছিল, সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করে দিছি। হ্যাঁ, এতে কিন্তু সোশ্যাল স্ট্রাকচারের কোনো চেঞ্জ নেই, দেশ দেশই আছে। হয়তো আরও অভ্যুত্থান হতে পারে, বিপ্লব হলে কিন্তু সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, সেটা তো হয় নাই, তো বিপ্লব তো হয় নাই। তো এই জন্য আমি বলছি এইটাই। আর আপনি যেটা বলছিলেন যে ডিপ স্টেট, ডিপ স্টেটের তো যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি তো এখন ঘুরে বেড়াচ্ছেন, একমাত্র উপদেষ্টা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তিনি কিন্তু বলছেন যে পুলিশের হাতে স্নাইপার ছিল, কে দিল এটা মারণাস্ত্র, এটা আসলো কোত্থেকে। উনি বলতে চায় ওইটা বলার পরে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাই দিছে, এটা বলল। এবং তিনি বলেছেন গুলশানে কত নম্বর রোডে, আমার নাম ভুলে গেছি, অত নম্বর রোডে একটা আলাদা কয়েকজন উপদেষ্টা বসতো, আর উপদেষ্টা পরিষদের মিটিংয়ে শুধু সিদ্ধান্তটা জানায় দেওয়া হতো, উনিও ওনার কিছু বলার ছিল না। আমরা বলতেছি সরকারের ভিতরে সরকার ছিল। হ্যাঁ, এই জন্যেই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, সরকারের ভিতরে সরকার ছিল। এক্ষেত্রেই আমি আসলে মঞ্জু ভাইয়ের কাছে আসবো, যে যেমন ধরেন আরেকটা আলোচনা আজকে, গতকাল এবং আজকে সারাদিন মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যদিও বিজি প্রেসের মানে যেখানে গেজেট পাবলিশ হয় সেখানে এই গেজেটটি নাই, যেটা হচ্ছে আমাদের যে মানে মানে ডক্টর ইউনূস, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে আপনার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে যে ঘোষণা করা যে গেজেট, সেই গেজেটটি বিজি প্রেসে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা ঘোষিত হয়েছে, মানে এটা সাংবাদিকরা নানাভাবে খুঁজে বের করেছে, কিন্তু এটা নর্মালি বিজি প্রেসে থাকার কথা, কিন্তু বিজি প্রেসে দেয়া হয়নি। অতএব এই যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে ঘোষণা করা নিজের দ্বারা, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে আর বিজি দেখেন, প্রেসে থাকবে না কেন, মানে একটা ইনফরমেশন কেন অনেকগুলো থাকবে? কথা জমে গেছে এখানে। একটা কথা হলো যে প্রফেসর ইউনূস নিজের সম্পর্কে নিজে কি করেছেন। প্রফেসর ইউনূসের বিভিন্ন বিষয় নিয়ে তো বিতর্ক আগেও ছিল, বলা হয়েছে উনি ওনার ঋণ মকুফ করে নিয়েছেন, উনি ওনার বিভিন্ন প্রজেক্ট পাশ করিয়ে নিয়েছেন, এ ধরনের কথা তো আছে। কথা হচ্ছে এই ধরনের কোনো কিছু এইভাবে হাওয়ায় ঘুরে না বেরিয়ে, এগুলো স্পেসিফিক, মানে যারা বলছেন তারা যদি এই সমস্ত বিষয়ে একটা প্রতিবাদ করেন বা এই সমস্ত বিষয়ে একটা পদক্ষেপের জন্য দাবি করেন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার সলিউশন। কারণ আজিজ ভাই বলল যে অমুকের বিরুদ্ধে অভিযোগ আছে, যেমন আমি এখন উনি একটু রেফার করলেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এটা বলেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উপদেষ্টা থাকতে বলেন না কেন? তখন তো ওনার অথরিটি ছিল, এখন উনি অথরিটি হারিয়ে এখন কিছু বললে এটা তো আমাদের কাছে এরকম হতে পারে যে এখন তো মব নাই, মানে ঠিক আমরা আছে, তো এই সরকার আসার পরে মব দেখি নাই, এখন আমরা মব দেখেছি। তাহলে বিষয়টা হচ্ছে যে এখন ধরেন সাখাওয়াতের কথায় যদি ওনার মানে আমাদের মধ্যে যদি কারোর মধ্যে মনে হয় যে এটা ফ্যাক্ট, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা নিব বা এটার জন্য আমরা দাবি তুলব, কথা বলবো, কাউন্টারের বক্তব্য শোনার চেষ্টা করব। যে কোনো কিছু আমি একটা বলে দিলাম আর মুখরোচক আলোচনা হয়, এটা তো কোনো ফল বয়ে আনে না। আমাদের প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এরকম অনেক করেছি, বেহুদা কাজ এই রাষ্ট্রে বহু হয়েছে। আমরা কেন বলছি যে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ, মানে এমন না যে বাংলাদেশের রং আগে সাদা ছিল এখন এটাকে আমরা কালো বানিয়ে ফেললাম। আসল কথা হচ্ছে নতুন বাংলাদেশ জিনিসটা কি? নতুন বাংলাদেশ জিনিস হচ্ছে পুরানো যে জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর ছিল, যেটা আমাদের জন্য ফল বয়ে আনে নাই, সেটা আমরা আর করবো না। কিন্তু এটা করেছে, কিন্তু এটা হচ্ছে যে আপনার বিবিসি যে নিউজ দিয়েছে তাতে বলা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী এটা করা হয়েছে, কিন্তু এটা বিজি প্রেসে দেয়া হয়নি। আচ্ছা যাক, এটা গোপন রাখতে বলা হয়েছে। আমি তো বললাম এটা মানে বিবিসি, আমি তো বললাম এটা গোপন রাখার বলা বা এটা না বলা ইস্যুতে বাংলাদেশের তো এমন বড় কিছু না এটা। এটার জন্য কারো কাছে যদি মনে হয় এটা অবৈধ হয়েছে, অন্যায় হয়েছে, অনৈতিক হয়েছে, গোপন, এটা গোপন রাখতে চাই। আমি তো বলছি এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার আমাদের বিষয় না। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা আমাদের জাতীয় স্বার্থে এখন গুরুত্বপূর্ণ। তাহলে দায় মুক্তির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, যেমন ধরেন পুলিশের ইস্যুটা। এখন এই দায় মুক্তি কি 5 আগস্ট পর্যন্ত যা ঘটেছে তার দায় মুক্তি ঘটেছে, নাকি 5 আগস্ট পরেও যে ঘটনাগুলো ঘটেছে তারও দায় মুক্তি একই সাথে? না, একটা জিনিস হচ্ছে, আমি কিন্তু এই ব্যাপারে স্পষ্ট কথা বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, 8 তারিখ যখন সরকার টেক ওভার করেছে তখন পর্যন্ত দায় কিন্তু 8 তারিখ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের। ঠিক তেমনিভাবে যেমনি তারেক রহমান সাহেব ওত নেওয়ার পর থেকে এই সরকারের যত দায়, আমরা এখন তারেক রহমানকে দায়ী করছি না, বিভিন্ন ইস্যুতে কথা সমালোচনা করছি না, কেন করছি? কারণ তারেক রহমান তো এখনো ক্ষমতা ভালো করে গ্রহণ করেনি নাই এখন পর্যন্ত। ধরেন দ্রব্যমূল্যের এখন যদি কোনো এফেক্ট থাকে, সেটা তো আসলে আগের সরকারের এফেক্ট।
আজকে যদি হঠাৎ করে ধরেন, হঠাৎ করে সিভিয়ার আমরা দেখলাম লোডশেডিং হচ্ছে, এটা তো তারেক রহমান আসার পরে উনি কোনো স্ক্রু নাট বল্টু ঢিলা করে দিয়েছেন যার কারণে লোডশেডিং হচ্ছে, বিষয়টা তা না। কিন্তু আমি কিন্তু তারেক রহমানকেই, মানে এই সরকারকেই দায়ী করব, ডিউ টু উনি অফিসিয়ালি টেক ওভার করেছেন। সেই জন্য আমরা যদি অফিসিয়ালি দায় মুক্তি দিতে চাই তাহলে 8 তারিখের আগ পর্যন্ত। আমি আপনাকে ইন্টারেস্টিং কথা বলি, আমি 6 তারিখে জেল থেকে মুক্তি পেলাম, ঠিক আছে? 6 তারিখে জেল থেকে মুক্তি পেয়ে আমি যখন বাসায় যাচ্ছিলাম, গভীর রাত, তখন রাত হয়ে গেছে প্রায় 12টা, তখন আমি দেখলাম যে 32 নম্বরের সামনে ছাত্ররা লাঠি নিয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে 32 নম্বর রোড। পরের দিন আমি ডিবি অফিসে গেছি, আমার ফোনটা, আমি রিমান্ডে ছিলাম, আমার ফোনটা উদ্ধার করার জন্য গিয়ে দেখলাম সেখানেও ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে সেখানে কেউ আঘাত করতে না পারে। তাহলে দেখেন, এর আগের দিন কিন্তু ছাত্ররাই বিভিন্ন জায়গায় আঘাত করেছে, কিন্তু যখন দেখা গেল যে স্বৈরাচার পালিয়ে গেছে তখন ছাত্রদের কাছে মনে হয়েছে না, এখন আর না, এখন আমাদের এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কিন্তু তারপরে তাহলে আক্রমণ কারা করলো? সেটাই তো, সেটাকে আপনাকে আমি যেটা বলছি, মানে 8 সেটা তারিখের পরে গুরুত্বপূর্ণ বিষয় না? আপনাকে আমি বলি, আপনি দেখবেন তারেক রহমান সাহেব সেইখানে যেমন ধরেন এই যে আমরা যাকে স্বৈরাচার বলছি সে তো অ্যাডভান্টেজ পাচ্ছে না। না, আমি তো ভাই, আপনি বারবার খুব ক্ষুদ্র, আপনাকে যখন আপনি একটা টেলিভিশন হোস্ট করবেন আপনাকে না, ম্যাক্রো লেভেলে কথা বলতে হবে। আমি আপনাকে বলি, হবে প্রথম কেন কথা বলেন? হচ্ছে, আমি তো স্পষ্ট করে বলছি 8 তারিখের পর থেকে দায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। বিফোর 8ই আগস্ট এই দায়টা শেখ হাসিনার। পুলিশ যদি মারা যায় সেটা দায় শেখ হাসিনার। কারণ ধরেন আমি আপনাকে ছুরি দিয়ে আঘাত করতে আসলাম, আপনি আমার হাতটা ধরলেন, ঠিক আছে, আপনি রক্ষা করার জন্য, সেই হাতটা ধরতে গিয়ে আমার হাতটা মচকে গেল, দায়টা কার? তার মানে দায়টা হচ্ছে আমার। যে আপনার বক্তব্য হচ্ছে, যদি আমি বুঝে থাকি, যে শেখ হাসিনার সময় সংগঠিত যা কিছু হয়েছে সেটা দায় যেমন শেখ হাসিনার, যত খুন মানে যা যা হয়েছে। অতএব 8 তারিখ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস ছিলেন, অতএব এরপরে যা ঘটেছে এই মানে 18 মাসে, মানে 8 তারিখ, তাহলে তার দায়ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই তো চিরাচরিত মানে নিয়ম, তো ওনাকে এটাই এই দায় নিতে হবে, চিরাচরিত নিয়ম, কারণ তো যেহেতু এটাই। অনেকগুলো মব এবং অনেক কিছু ঘটেছে ওই সময়গুলোতে, তো অতএব মানে সেইগুলো দায় মুক্তির মধ্যে আসছে না। না, মানে আমি তো আপনাকে বললাম যে এগুলোকে, প্রত্যেকটা বিষয়কে ধরে আমাদেরকে সমাধানে পৌঁছতে হবে, কোনো কিছু আনডিসাইডেড রাখা যাবে না। আপনি যদি মনে করেন যে এটা, যেমন আপনি দেখবেন প্রথম আলোতে আর ডেইলি স্টারে হামলার ব্যাপারে এখন উপদেষ্টারা বলছেন না যে এটা আমাদের সরকারের ব্যর্থতা ছিল। আমি তো সেদিনও বলেছিলাম যে এরকম একটা ঘটনা কন্টিনিউ করছে বিভিন্ন স্থাপনায়, সেদিন আর্মি এবং পুলিশের পাহারা ছিল না কেন? প্রশ্নটা তো উঠতে পারে যে দেশে যেখানে যেখানে আপনার মনে থাকার কথা, যেখানে চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দিয়েছেন শান্ত থাকার জন্য, তাহলে আপনি শান্ত থাকেন, তার মানে অশান্ত হওয়ার একটা এলিমেন্ট ছিল। সেই অবস্থায় আপনি কেন, পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? পর্যাপ্ত নিরাপত্তা থাকলে তো আমাদের এত বড় মেসাকারটা হতো না। তাহলে এই দায় সরকারকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। অনেক ভালো বলেছেন, অনেক সুন্দর করে বলেছেন মুজিবুর রহমান ভূঁইয়া, মঞ্জু ভাই, যে এই দায় যেই সরকারের সময় প্রধান যিনি থাকবেন, প্রধান হতে শুরু করে পুরো সরকারই তার দায় নিতে হবে। এবং আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পরে আমরা আবার ফিরে আসব আমাদের চলমানে। আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আমরা আবারও চলমানে। আমরা যেখানে ছিলাম আলাপ নিয়ে, আমরা সেই আলাপ নিয়ে ফিরে যাব আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই, মঞ্জু ভাই যেটা বললেন যে দায় এবং দায় মুক্তি, এটা নিয়ে আপনার কি মনে হয়? দেখেন, আর আপনি নিজে কেমন ছিলেন? যদিও মঞ্জু ভাই বারবার বলছেন যে ছোট বিষয় নিয়ে আলাপ করবেন, ম্যাক্রো লেভেল আলাপ করবেন, তারপর আমি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি আপনি নিজেই কেমন ছিলেন? অন্তর্বর্তীকালীন সরকার আপনার জুলাই এবং জুন 2 মাসে এই গণঅভ্যুত্থানের শক্তিকে দায় মুক্তি দিয়েছিল। রেফারেন্স হিসেবে উল্লেখ করেছিল 72 সালে যে মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম 72 সালে। ওই সময় যে দায় মুক্তি দেওয়া হয়েছে ওটা মুক্তিযুদ্ধের 9 মাসের জন্যে। আর এখানে দায় মুক্তি লেখা হয়েছিল অধ্যাদেশ দিয়ে যে জুলাই এবং অগাস্ট। তো মঞ্জু ভাই বলতেছেন হ্যাঁ এটা যৌক্তিক, 8 তারিখ থেকে এই সরকার আসছে, 8 তারিখ থেকেই তো আর কাজ শুরু করে নাই, তাহলে 9 তারিখ থেকে কাউন্ট করতে হবে। তাহলে 8 তারিখ পর্যন্ত যা ঘটে গেছে এটা ধরেন এই সরকার অ্যাভয়েড করলো, আমাদের দায় নাই, কারণ ওই সরকার তো ওত নেয় নাই। আর 8 তারিখে রাতে ওত নিয়েছে, তাহলে 9 তারিখ থেকে সরকার দরকার। এখন যদি প্রশ্ন আসে, ধরেন এই যে 32 নম্বর ভাঙলো, উদিসি, ছায়ানট, বাউল গান, তৌহিদি জনতা, মাজার ভাঙলো,
প্রায় 200 মাজার ভেঙে ফেলছে, যাত্রা গান হবে না, পালা গান হবে না, এইসব যে হয়েছে, যেখানে সেখানে মব তৈরি হয়েছে তৌহিদি জনতার নামে। এটা কোন সেক্টরে কে করে এটা কিন্তু অনুমান করে, একটা পারসেপশন কিন্তু আছে। এটা তো চারা দিয়ে উঠছে। তো ওই সময়ে যখন 32 নম্বর বুলডোজার ফ্রান্সের লোকের প্ররোচনায় সরকারি বুলডোজার দিয়ে যখন ভাঙে, ওটা তো বলা হচ্ছে যে ওটা হলো ফ্যাসিস্টের আতুরঘর, কিন্তু ওটা তো ট্রাস্ট ছিল বিল্ডিং। আপনি ভিন্নভাবে না, এই বুলডোজার বা এই যে সরকারি জিনিস যে ব্যবহার করলো, এটা তো সরকার না দিলে কি তারা ব্যবহার করতে পেরেছে? ওটাই আমি বলছি, ওটা তো ট্রাস্ট ছিল, বিল্ডিংটা ট্রাস্ট ছিল, তাই না? ট্রাস্টকে আপনি অন্য নাম করেন, ট্রাস্টকে অন্যভাবে ব্যাখ্যা করেন, কিন্তু প্রপার্টিটা ভাঙলেন। এবং সেই সময়ে কিন্তু আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছু বলে নাই। মঞ্জু ভাই কিন্তু বলেছেন, যেমন 32 নম্বরের সামনে উনি দেখেছেন যে মানে 6 তারিখে রাতে বা 7 তারিখও দেখেছেন যে ওটা ছেলেপেলেরা মানে করে রেখেছে, না মানে না ওটা ছিল ছিল, তখন তো কেউ ভাঙে নাই। না না, তখন কেউ ভাঙতেও ঢোকে না, গণভবনে ঢুকছে, মাছ শাক সবজি লাউ সব নিছে। এটা ধরেন ওই সময় উত্তেজিত করছে, কিন্তু 32 নম্বর যে ভাঙছে, ছায়ানট, উদিচি, আপনার যাত্রা গান, বাউল গান, এগুলো তো প্ল্যান করে। কালচারাল যেগুলোতে মানে আঘাত করার কারণ কি? কারণ এটা তৌহিদি জনতা, এটি বাঁচতে হবে, এই জন্যই তো একটা পারসেপশন আছে। কারা তাহলে আমি বলবো যে তাহলে এরা মৌলবাদীরাই ঘটাইছে, এইভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি সরকার কি ওই সরকার কি তাদেরকে পেট্রন করেছেন বা চোখ বন্ধ করে থেকেছেন? চোখ বন্ধ করে তো থাকছে। তো ওখানে ভাঙছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রিয়াকশন দেয় নাই, উপদেষ্টা পরিষদের কেউ তো রিয়াকশন দেয় নাই। ভাঙা কমপ্লিট হয়ে গেছে, ফ্রান্স থেকে বুলডোজার আসছে মিউনিসিপ্যালিটির, আর সেটা ভাঙছে, সরকারি বুলডোজার আসছে ভাঙছে। তাহলে সরকারি বুলডোজার হলে সরকারের দায়িত্ব, তাহলে সরকারের তো এই যে ভাঙছে এটা মব। তারপরে বিচার বিভাগে আপনি দেখেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মব ঢুকে পড়ছে না, সব বিচারপতি পালাইছে না। এই যে আমি তো নিজেও বলেছি যে সেনাপ্রধান বলেছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে। বারবার আমি বলেছি এই সরকার কেন তা এই 626 জনের তালিকা চায় না। পরে দেখা গেল যে ওখানে প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিও ছিল। তাহলে প্রশ্ন আসে যে 106 অনুচ্ছেদে রেফারেন্স কার কাছ থেকে আনছে? হ্যাঁ, আবার বলা হচ্ছে তখন অ্যাটর্নি জেনারেল, এই যে এখন এমপি হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে, সে বলছে নাকি জুমে কথা হয়েছে, আমরা ধরে নিছি। মঞ্জু ভাই কি আমি তো বললাম যে আপনি এই সমস্ত আলোচনা বারবার তুলতে পারবেন। সমস্যা হচ্ছে ঘটনা তো একটা দুইটা ঘটে নাই, বিচ্ছিন্ন ঘটনা। যেমন আপনি বললেন যে 6 তারিখে যেখানে ছাত্ররা দাঁড়িয়ে 32 পাহারা দিয়েছে, এরপরে আবার 32-এ অ্যাটাক হলো কেন? এটা আপনার ভুলে গেলে চলবে না যে উস্কানিটা দেয়া হয়েছে। শেখ হাসিনা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটাকে 32 লিখে এক ধরনের উস্কানি দিয়েছিল বলে একটা কাউন্টার ঘটনাগুলো ঘটেছে। একটা পরিস্থিতি মনে রাখতে হবে, একটা গণ অভ্যুত্থানের পরে একটা পরিস্থিতি স্বাভাবিক হতে একটা সময় লাগে। এটা সবসময় আমরা একটা পিরিয়ড অপেক্ষা করি, আস্তে 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 সবাই কুল ডাউন হয়। এটা যে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তো ছিলই না, আপনার তো মনে থাকার কথা, ডাকাতি হয়েছে, রাস্তাঘাট বন্ধ ছিল, পুলিশ ছিল না। সুতরাং ভালো বলেছেন, এখানে একটা দুইটা ঘটনা না মান্নু ভাই, এখানে একটা দুইটা ঘটনা না, প্রচুর ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন টেলিগ্রামের ইস্যুটা, মানে আজিজ ভাই কি মনে করেন? উনি যেটা বললেন যে টেলিগ্রাম বা ধরেন এগুলো আসলে এটাকে আসলে ট্রিগার্ড করেছে না? এটা তো অবশ্যই ট্রিগার্ড করেছে। সাথে সাথে এই বুলডোজার নেওয়া হয়েছে একদম পিনাকি ফ্রান্স থেকে, সে গাইড করছে এবং তার দ্বারা এই তখন বৈষম্য বিরোধী ছাত্ররা সে যা বলছে সেইটাই হচ্ছে। সরকারের বিরুদ্ধে বাইরের থেকে এটাও সরকার ছিল এবং সে দাবি করত। আজিজ ভাই এই একই কথা আর কত বলবেন? আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এই সিচুয়েশনটার কারণটা কি, পরিস্থিতি কি। ফ্রান্স থেকে একজন বলবে আর আপনি এখান থেকে শুনবেন, বিষয়টা তেমন না। বিষয়টা একটা পরিস্থিতি নানা অবস্থানে গিয়েছে বলে আপনি শেখ হাসিনা ভারত থেকে বসে আসলে আনডিফাইন্ড একটা সিচুয়েশন, আসলে এটা অনেকগুলো ঘটনা। এইজন্য বলছি যে আমরা এই সমস্ত পুরানো কাসুন্দি শেষ করতে হবে। আমরা একটা জায়গায় আসি, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মঞ্জু ভাই বললেন যে যেমন এখন তো ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, তো নতুন সরকার এসছে, খুবই নতুন, মানে একদম মানে এত নতুন, এত কম সময়। তো
আমি আজিজ ভাইয়ের কাছেই প্রথম আসবো, যদিও মঞ্জু ভাই আবার বলবে এটা ছোট বক্তব্য বা ব্যক্তিগত, কিন্তু ব্যক্তিগত মানে আমরা মানে মনে করি যে ছোট মাইক্রো থেকে ম্যাক্রোতে যাবে। তো আজিজ ভাই যেমন কয়েকদিন আগে বলেছেন যে যুক্তরাষ্ট্রের কাছে ফেসে গেছে বিএনপি, সামনে দুর্ভিক্ষ। আজিজ ভাই কেন এই কথাটা বলেছেন? একবার একটি নতুন সরকার এলো, আবার আপনি যখন বলছেন আবার এখন আবার মানে ইরানেও মানে আমেরিকান আগ্রাসন এগুলো চলছে, তো সব মিলায়ে মানে আমরা তো একটা নতুন চ্যালেঞ্জের দিকেও যাচ্ছি। তাহলে এই এটা কথাটা কেন নিশ্চয়ই বললেন? আমার বক্তব্যের ফটোকার্ড বলছেন। হ্যাঁ, ওটা অর্থাৎ photocard। আগে পশ্চাতে, সামনে পশ্চাতে নাই। আমি বলেছি এই কথায়, এক কথায় দেশের অর্থনীতিটা বোঝার জন্য বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ এই বছরের শেষে 3.5% জিডিপি আমাদের দেশে সর্বনিম্ন, অর্থাৎ দেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা, এইটা বলছে। আর এখন তো আমি বলবো দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। এখন যে আপনার ইসরায়েল এবং আপনার ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হামলা চলছে, এখন তো ধরেন সুয়েজ ক্যানেল বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। fossil fuel কাতারে আপনার ওই যে আমরা যে আনি কি সিলিন্ডার গ্যাস আনি এলএনজি, এটা বন্ধ করে দিয়েছে তার প্রোডাকশন। না, এখন তো ধরেন এই যে মানে পুরো এয়ারের যোগাযোগ, অন্যান্য যোগাযোগগুলো অলমোস্ট শাটডাউন। এটাও তো হয়েছে। এখন এটা আমি এয়ার যোগাযোগ হয়তো যদি যুদ্ধ থামে এটা ধরেন রেস্টোর হবে, যাবে। যেমন একটা দেশ দেখলাম যে 1 মাস পর্যন্ত তাদের সময় দিয়েছে যে টিকিট করছে ওটা ভিসা থাকবে তাদের, এরকম। তো আমাদের দেশের লোক যেতে পারতেছে না, সব ফ্লাইট বাতিল হয়ে গেছে, সেটা ভিন্ন। কিন্তু ইরান তো যতগুলা মার্কিন ঘাঁটি আছে সব জায়গায় আক্রমণ করেছে। মার্কিন ঘাঁটি শুধু না, আপনার তেল শোধনাগারেও আক্রমণ করেছে, মানে আপনার সৌদি আরবে। হ্যাঁ, এবং সুয়েজ খাল যেখান দিয়ে হ্যাঁ, ওটা ক্লোজ করে দিয়েছে, তো ক্লোজ করে দিয়েছে। এখন এলএনজি প্রোডাকশন বাদ। তো আমাদের দেশে তো আমরা তো ক্রুড অয়েল আনি না, আমরা রিফাইন অয়েল বেশি আনি। তো আমরা পাবো কোথায়? তো আমাদের বলা হয় জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি যদি শর্ট পড়ে, যদিও সরকার বলছে আমরা ম্যানেজ করতে পারবো, এই সেই বলতেই পারে, আশ্বস্ত করতে পারে, কিন্তু বাস্তবায়িত ভিন্ন। ইতিমধ্যে তো দাম 10%, আমি গত কালই দেখছি 10% বেড়ে গেছে আপনার জ্বালানি তেলের দাম ওয়ার্ল্ডে। তো এখন তো এটা যদি ধরেন এই যুদ্ধ মনে হচ্ছে চলবে আরো কিছুদিন, কারণ ইরান তো ছাড়তেছে না। ইরানের আমেরিকার হচ্ছে যে রিজিম চেঞ্জ তো সহজে হচ্ছে না ওখানে। রিজিমে তো আজিজ ভাই, আচ্ছা আপনাকে একটু থামাই, আমরা একদম শেষের দিকে এসেছি। মঞ্জু ভাইয়ের কয়েকটা মতামত জানতে চাই। আমাদের যে নতুন প্রধানমন্ত্রী, তার চালচলন, পোশাক আশাক, এগুলো নিয়ে বেশ মানে মজার সব পজিটিভ কথাবার্তাই চলছে সোশ্যাল মিডিয়াতে। আপনার একটা মানে মন্তব্য চাই এই বিষয়টা নিয়ে। এটা তো একটা রাজনীতির অংশ। মনে করি আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, ওনার যে সিম্পলিসিটি আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নতুন করে উনি সিম্পল হয়েছেন বিষয়টা এমন না, উনি আগে থেকে সিম্পল ছিলেন। ওনার সাথে আমার দেখা হয়েছে না হলো 25 বছর আগে প্রথম যখন দেখা হয়েছে, তখন আমি দেখেছি উনি একটা সিম্পল টি শার্ট পরেছেন, একটা স্পঞ্জ স্যান্ডেল পরেছেন। এই 1 বছর আগে ওনার সাথে আমার যখন লন্ডনে দেখা হয়েছে, তখন আমি ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি সেটা। তো ওনার জীবন আচরণে একটা সাধারণ জীবনযাত্রা আছে, এটা এখন হয়তো মানুষ, উনি প্রধানমন্ত্রী হয়েছে বলে মানুষের চোখে পড়ছে। কথা সেটা না, কথা হচ্ছে ওনার শাসনটা কেমন। ওনাকে আমরা কিন্তু ব্যক্তি হিসাবে দেখছি না, শাসক হিসাবে দেখতে চাই এখন। শাসক হিসাবে ওনার নিয়ন্ত্রণ, ওনার যে প্রতিশ্রুতি, ওনার যে এই জীবনচারণের প্রভাব ওনার নেতাকর্মীদের মধ্যে পড়ছে কিনা। ধরেন উনি খুব সাধারণ জীবনযাপন করছেন, কিন্তু ওনার একটা ওয়ার্ড সভাপতি যদি দেখা যায়, যিনি আগে সাইকেল চালাতেন উনি এখন মোটরসাইকেল চালান, বা যিনি এখন প্রাডো গাড়ি চালান, এই ধরনের ঘটনা যদি ঘটে, শুধু গাড়ি চালানো না, মানে প্রায় দখল টখলের ঘটনা, তখন তো ওনার এই সিম্পলিসিটির প্রভাবটা মানুষের মনে রেখাপাত করবে না, বরং মানুষ মনে করবে যে এটা কোনো এক ধরনের গিমিক কিনা আমাদেরকে। তো আমরা চাই না, আমার মনে করি ওনার মধ্যে আমি যথেষ্ট আন্তরিকতা দেখেছি। আমি চাই ওনার এই নিয়ন্ত্রণটা থাকুক, আমি চাই ওনার এই কমিটমেন্টটা টপ টু বটম। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আজিজ ভাই, এটার উপর আপনি কি মানে 30 সেকেন্ডসে একটা মতামত? না, আমি বলি একটা ব্যক্তি, আমার ফ্যামিলি সহ 10 দিন আমি লন্ডনে ছিলাম, ওখানে দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি। একটি ব্যক্তি 17 বছর বিলেতে ছিল, যে বিলেতের গণতন্ত্র
আমরা ইয়ে করি, ওয়েস্টমিনস্টার সিস্টেমে আমাদের সব কিছু চলে। তো কালচারালি সে মোটিভেটেড হয়ে গেছে। তো এই কারণে আপনি দেখেন তার চলাফেরা ইউরোপিয়ান যেসব বলে না, ওয়াইফ সাথে রাখে, মেয়ে সাথে রাখে, ফ্যামিলি মেম্বাররা, উনি ওরকমই খুব সিম্পল চলে, সাধারণ ব্যক্তির সাথে চলে। এটা হচ্ছে, আমি বলি যে উনি বিলেতি বাংলাদেশি, আমি ওনাকে বলি। তো সুতরাং এই যে কালচারটা, সিম্পল কালচারটা, রাজনীতিতে একটা পরিবর্তন আসতেছে। আমি মঞ্জুবার সাথে একমত যে এখন দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনীতি, একমাত্র আপনার বিনিয়োগ নাই বলে রিজার্ভ আছে কিছু, এছাড়া তো সব ক্ষতবিক্ষত। এই দেশ চালানোটা কঠিন অবস্থা। সম্ভবত আমরা স্মরণকালের সবচেয়ে নিচে আছি রপ্তানিতে এখন। এখন আপনার এক ব্যক্তি তো দেশ চালাতে পারবে না, পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল এবং যত অভ্যুত্থানের শক্তি, সবার সহযোগিতা লাগবে। সবাই সহযোগিতা করলে এই ভঙ্গুর সোসাইটিকে দাঁড় করা সম্ভব, এবং আমাদের বিকল্পও নাই। হ্যাঁ, ধন্যবাদ। আমার বিকল্পও নাই। সুতরাং আমার ধারণা যে তাকে এখন যেহেতু অতি অল্প সময়, সেই ইশতেহারে যেগুলো দিছিল সবগুলো কিন্তু বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু করছে। কিন্তু এখন এই যুদ্ধ, বিশেষ করে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে, এটা কতটুকু পিছিয়ে দেয় এটা আমাদের দেখতে হবে, বুঝতে হবে। অনেক ধন্যবাদ এম এ আজিজ ভাই এবং মুজিবুর রহমান মঞ্জু ভাই। আমরা এটা এখনো আশাবাদী এবং সবাই দুজনেই খুব আশার কথা বললেন, এবং আমরা দেখছি, এবং সামনে যদি আমাদের সংকট অনেক পাহাড়ের মতো বড়, তারপরেও নতুন সরকার কতটা এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। চলমান দেখতে থাকুন, চলমান প্রচারিত হয় নিয়মিত। ধন্যবাদ।